ওকে, তো আমরা চ্যাপ্টার 5 ফলো করব, সিম্পল মেকানিজম। আরেকটা হচ্ছে চ্যাপ্টার 16, যেটা হচ্ছে টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম এন্ড ফ্লাই হুইল। ফ্লাই হুইল হচ্ছে অটোমোবিলে ব্যবহার করা হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আমরা দেখব। সিঙ্গেল সিলিন্ডার ডাবল অ্যাক্টিং স্টিম ইঞ্জিনে কি হতে পারে, 4 স্ট্রোক সাইকেলে কি হতে পারে, সেই জিনিসটা দেখব। এবং টার্নিং মোমেন্ট ডায়াগ্রামের মাধ্যমে দেখব যে আসলে কিভাবে পাওয়ার আপনার ট্রান্সমিট হচ্ছে। মূলত ফ্লাই হুইল ব্যবহার করা হয় অটোমোবিলের ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে পাঞ্চিং প্রেসেও ব্যবহার করা হয়। ফ্লাই হুইলের কাজ হচ্ছে কিছু সময়ের জন্য এনার্জি স্টোর করে রাখা। আর মেকানিজম, সিম্পল মেকানিজম আমরা দেখবো আসলে কিভাবে আসলে একটা, যে আমরা যে কাইনেমেটিক মোশন, এগুলা কিভাবে আমরা একটা থেকে আরেকটা যাবে। দেখা যাচ্ছে আপনি একটা জিনিস ঘুরাচ্ছেন, আপনি কিন্তু দিচ্ছেন রোটারি মোশন, কিন্তু অপর পক্ষে অন্যদিকে সেটা হয়ে যাচ্ছে লিনিয়ার মোশন। সো মেকানিজম যদি ঠিক মতো সেট না করেন তাহলে তো এইভাবে পাওয়ার ট্রান্সমিট হবে না বা মোশন ট্রান্সমিট হবে না। সেই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে। সো চ্যাপ্টার 5 হচ্ছে আপনার এই 94 নাম্বার পেজে গেলেই হবে। পিডিএফ এর একটু এদিক সেদিক থাকতে পারে। আর চ্যাপ্টার 16 হচ্ছে টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম এন্ড ফ্লাই হুইল, এটা 565 নাম্বার পেজ। আমরা চ্যাপ্টার 5-এ চলে যাই। ওকে, সো চ্যাপ্টার 5 হচ্ছে সিম্পল মেকানিজম। এখন এই মেকানিজম তৈরি হয় কাইনেমেটিক লিংক অথবা এলিমেন্ট দিয়ে। ইচ পার্ট অফ এ মেশিন হুইচ মুভস রিলেটিভ টু সাম আদার পার্ট ইজ নন এজ এ কাইনেমেটিক লিংক or simply link or element. সো একটা মেকানিজম যখন তৈরি হয়, একটা মেশিন যখন তৈরি হয়, তখন ওই মেশিনে কয়েকটা পার্টের একটা আরেকটার এগেইনস্টে মুভ করে, এগুলো এক একটাকে এলিমেন্ট বলে, অথবা কাইনেমেটিক লিংক অথবা লিংক বলে। A link may consist of several parts which are rigidly fastened together so that they do not move relative to one another. For example, in a reciprocating steam engine, piston rod, crosshead, এগুলা থাকে। হ্যাঁ, যেমন এই যে এটা হচ্ছে একটা রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিন, ঠিক আছে। এখানে কি কি আছে? সিলিন্ডার আছে, পিস্টন আছে, ইঞ্জিন ফ্রেম আছে, স্মল এন্ড বিয়ারিং আছে, কানেক্টিং রড আছে, ক্রস হেড আছে, ফ্লাই হুইল আছে, বিগ এন্ড বিয়ারিং আছে, ক্র্যাঙ্ক আছে, ক্র্যাঙ্ক শ্যাফট আছে। তো এখানে ওরা বলছে যে দেখেন, পিস্টন রড এবং ক্রস হেড, এটা হচ্ছে একটা লিঙ্ক। তাহলে পিস্টন রড, এই পিস্টন, তারপর হচ্ছে যে পিস্টন রড, আর হচ্ছে গিয়ে পিস্টন রড এবং ক্রস হেড, এই যে ক্রস হেড, এটা এটা হচ্ছে গিয়ে আপনার একটা লিঙ্ক হয়েছে। দেন কানেক্টিং রডের সাথে কে যুক্ত আছে দেখেন। কানেক্টিং রড এর সাথে মিলানো আছে বিগ এন্ড স্মল এন্ড বিয়ারিং। দেখেন, কানেক্টিং রডের এক প্রান্তে হচ্ছে ছোট বিয়ারিং, অপর প্রান্তে হচ্ছে বড় বিয়ারিং, এইটা মিলাই হচ্ছে একটা লিঙ্ক। সো এই যে পিস্টনের সাথে পিস্টন রড, আর রডের সাথে যুক্ত আছে ক্রস হেড, এই তিনটা মিলায় একটা আরেকটার সাথে কানেক্টেড, এই তিনটা মিলায় হচ্ছে একটা লিঙ্ক হয়। আবার দেখেন, রডের এক পাশে হচ্ছে স্মল এন্ড বিয়ারিং, আরেক পাশে হচ্ছে বিগ এন্ড বিয়ারিং, এইগুলা মিলায় আরেকটা লিঙ্ক হয়েছে। আবার ধরেন ক্র্যাঙ্কের সাথে আছে ক্র্যাঙ্ক শ্যাফট, ওই প্রান্তে আছে আবার ফ্লাই হুইল, এই তিনটা আবার একটা আরেকটার সাথে কানেক্টেড, এই তিনটা মিলায় হচ্ছে থার্ড লিঙ্ক। আবার সিলিন্ডারটা কানেক্টেড হচ্ছে আবার ইঞ্জিন ফ্রেমের সাথে, এবং মেইন যে বিয়ারিং, এইগুলা হচ্ছে গিয়া ফোর্থ লিঙ্ক। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? যে
জি স্যার। কখন কাকে লিঙ্ক বলা হচ্ছে? সো এইভাবে আমরা এক একটা পার্টকে, মানে কয়েকটা পার্ট মিলায় এক একটা লিঙ্ক বলতে পারবো। ঠিক আছে, অবশ্যই দেখতে হবে ওই ওই একটা লিঙ্কের প্রতিটা পার্ট কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। এখন একটা লিঙ্ক অথবা এলিমেন্ট, এটা সবসময় যে রিজিড বডি হবে তা না, কিন্তু এটা একটা রেজিস্ট্যান্ট বডি হইতে হবে। A body is said to be a resistant body if it is capable of transmitting the required forces with negligible deformation. রেজিস্ট্যান্ট বডি হচ্ছে সেই জিনিস যেটাকে আপনি যে চাপ প্রয়োগ করলে অথবা আপনি ফোর্স দিলে এটা আবার সাথে সাথে বাঁকা হয়ে যাবে অথবা ডিফরমেশন হয়ে যাবে, এমন হইলে হবে না। সে ওই চাপ বা বল সহ্য করতে পারতে হবে, তাইলে তাকে বলে রেজিস্ট্যান্ট বডি। ওই রেজিস্ট্যান্ট বডি হইলেই হবে, একেবারে রিজিড খুব শক্ত হইতে হবে এমন না, বাট রেজিস্ট্যান্ট হলেই হয়ে যাবে। সো একটা লিঙ্কের দুইটা বৈশিষ্ট্য থাকা উচিত, টু ক্যারেক্টারিস্টিক্স। এক হচ্ছে ইট শুড হ্যাভ রিলেটিভ মোশন, তার রিলেটিভ একটা মোশন থাকবে, এবং ইট মাস্ট বি এ রেজিস্ট্যান্ট বডি। এটার মধ্যে চাপ দিলে আমার সাথে সাথে বাঁকা হয়ে গেল তাইলে হবে না, এটা একটা রেজিস্ট্যান্ট বডি হতে হবে। আর হচ্ছে ইট শুড হ্যাভ রিলেটিভ মোশন। এই জন্য প্লাস্টিক দিয়ে এই রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিন বানানো সম্ভব না, কারণ প্লাস্টিক ডিফরমেশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন লিঙ্ক কয় রকম। লিঙ্ক মোটামুটি বলা যায় অনেক রকমেরই হতে পারে, আপাতত তিন রকম আমরা বলি। যেমন হচ্ছে রিজিড লিঙ্ক। রিজিড লিঙ্ক ইজ ওয়ান হুইচ ডাজ নট আন্ডারগো এনি ডিফরমেশন, যেগুলা কোনো ডিফরমেশন হবে না while transmitting motion, মোশন ট্রান্সফার করার সময় তার কোনো ডিফরমেশন হবে না। স্ট্রিক্টলি স্পিকিং রিজিড লিঙ্কস ডু নট এক্সিস্ট, বাস্তবে আসলে এটা ওইভাবে এক্সিস্ট করে না। However, as a deformation of a connecting rod, crank, etc. of a reciprocating steam engine is not appreciable, they can be considered as rigid links. রিজিড লিঙ্কের সংখ্যা অনুযায়ী এটা কোনো ডিফরমেশন হবে না, কিন্তু বাস্তবে ওইভাবে রিজিড লিঙ্ক অত এক্সিস্ট করে না। এখন রেসিপ্রোকেটিং ইঞ্জিনের ভিতরে আমরা তো চাই না যে কানেক্টিং রড আর ক্র্যাঙ্কের ডিফরমেশন হোক, যেহেতু এটা ডিফরমেশন সেইভাবে হয় না সাধারণত, সেই ক্ষেত্রে আমরা এই দুইটারে রিজিড লিঙ্ক বলতে পারি। এরপরে আসেন ফ্লেক্সিবল লিঙ্ক। A flexible link is one which is partly deformed in a manner not to affect the transmission of motion. ফ্লেক্সিবল লিঙ্ক হচ্ছে সে অল্প পরিমাণে ডিফর্ম হইতে পারে, তার শেপের একটু পরিবর্তন হইতে পারে, ডিফরমেশন তার ভিতরে আসতে পারে, কিন্তু তাতে করে ট্রান্সমিশন অফ মোশন এটা বিঘ্নিত হয় না, তাইলে তাকে ফ্লেক্সিবল লিঙ্ক বলে। ফর এক্সাম্পল বেল্ট, রোপ, চেইন, ওয়্যার, এগুলো কিন্তু একটু বেশি চাপ চোপ করলে একটু বাঁকা টাকা হতে চায় আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে, এগুলোর বলে ফ্লেক্সিবল লিঙ্ক, কারণ এরা ঠিক মতো আবার এই টেনসাইল ফোর্স ঠিকই তারা আপনার মোশন ট্রান্সফার ঠিক মতো করতে পারে। এবং এই ধরনের ফ্লেক্সিবল লিঙ্ক সাধারণত ট্রান্সমিট টেনসাইল ফোর্স অনলি। এরপর হচ্ছে আপনার ফ্লুইড লিঙ্ক। A fluid link is one which is formed by having a fluid in a receptacle and the motion is transmitted through the fluid by pressure or compression only. ফ্লুইড লিঙ্ক যেহেতু সে ফ্লুইড, সে হয় প্রেসারের মাধ্যমে অথবা কম্প্রেশনের মাধ্যমে মোশন ট্রান্সফার করবে। ইন দিস কেস হাইড্রোলিক প্রেস, জ্যাক এন্ড ব্রেক, এগুলা হচ্ছে আপনার ফ্লুইড লিঙ্ক হিসাবে কাজ করে, কারণ ওই যে হাইড্রোলিক প্রেস, জ্যাক এন্ড ব্রেক এখানে ফ্লুইড থাকে। তাহলে এই গেল আপনার টাইপস অফ লিঙ্কস। এরপরে আসেন টাইপস অফ স্ট্রাকচারে আসেন। স্ট্রাকচার কাকে বলবো আমরা? হ্যাঁ, it is an assemblage of a number of resistant bodies known as member having no relative motion between them and mean for carrying load, having straining action. যেমন একটা রেলওয়ে ব্রিজ অথবা একটা রুফ ট্রাস, মেশিনের ফ্রেম,
এগুলাকে বলে স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচার তাকেই বলবো যার নিজের মধ্যে কোনো রিলেটিভ মোশন নাই, এবং তাদের কাজই হচ্ছে লোড ক্যারি করা বা লোডকে ধরে রাখা, এটাকে বলে স্ট্রাকচার। এখন আসেন একটা মেশিন আর স্ট্রাকচারের মধ্যে তাহলে পার্থক্য কি। দ্য পার্টস অফ এ মেশিন মুভ রিলেটিভ টু ওয়ান আনাদার। মেশিনের পার্টস গুলা একে অপরের সাপেক্ষে কিন্তু মুভ করে, কিন্তু স্ট্রাকচারের যে মেম্বার, ধরেন যে তার নাট বল্টু অথবা তার যে পিলার টিলার যেটাই বলেন, অথবা কলাম, হ্যাঁ বিম, যদি স্টিল স্ট্রাকচার হয় তো সেইগুলা কিন্তু একে অপরের সাপেক্ষে মুভ করে না। মেশিন ট্রান্সফর্মস দ্য অ্যাভেলেবল এনার্জি ইনটু সাম ইউজফুল ওয়ার্ক। মেশিনের কাজ হচ্ছে অ্যাভেলেবল এনার্জিটাকে ইউজফুল ওয়ার্কে পরিণত করে, কিন্তু স্ট্রাকচার কিন্তু কোনো এনার্জি ট্রান্সফর্ম করে না ইনটু ইউজফুল ওয়ার্ক। দ্য লিঙ্কস অফ এ মোশন মে ট্রান্সমিট বোথ পাওয়ার এন্ড মোশন। মেশিনের মধ্যে যে লিঙ্ক গুলা থাকে তারা পাওয়ার এবং মোশন দুইটাই ট্রান্সমিট করতে পারে, কিন্তু মেম্বার অফ এ স্ট্রাকচারে যে মেম্বার তারা শুধুমাত্র ফোর্স ট্রান্সমিট। এই হচ্ছে আপনার মেশিন এবং একটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। যেমন একটা আপনার গ্রাইন্ডিং মেশিন, ওরে আমি মেশিন বলি কারণ ওর ভিতরের পার্ট গুলোতে একটা আরেকটা সাপেক্ষে ঘুরতেছে, কিন্তু একটা স্টিল স্ট্রাকচার অথবা একটা রেল ব্রিজ, একটা রুফ ট্রাস, মেশিনের ফ্রেম, ও তো ওর তো মেম্বার একটা আরেকটা সাপেক্ষে মুভ করতেছে না, সেই জন্য ওদেরকে আমি বলতে পারতেছি না মেশিন। ইজ ইট ক্লিয়ার মেশিন এবং স্ট্রাকচারের পার্থক্য? জি স্যার। আচ্ছা, এবার আসেন কাইনেমেটিক পেয়ার কি জিনিস। কাইনেমেটিক পেয়ার এটা গুরুত্বপূর্ণ। টু লিঙ্কস অর এলিমেন্টস অফ এ মেশিন, যদি একটা মেশিনের দুইটা লিঙ্ক পয়েন্ট ইন কন্টাক্ট উইথ ইচ আদার, যদি দুইটা লিঙ্ক আবার একটা আরেকটার সাথে কন্টাক্টে থাকে তাইলে তাদেরকে বলা হবে পেয়ার। পেয়ার মানে কি, জোড়া। দুইটা লিঙ্ক যদি একটা আরেকটার সাথে কন্টাক্টে থাকে তাইলে তারা মিলে হবে এক জোড়া, এবং তাদেরকে নাম দেওয়া হয় কাইনেমেটিক পেয়ার। If the relative motion between them is completely or successfully constrained in a definite direction, the pair is known as kinematic pair. ঠিক আছে, এখন আসেন কনস্ট্রেইন মোশন জিনিসটা কি তাহলে। এখন কনস্ট্রেইন হচ্ছে বাধাপ্রাপ্ত, ঠিক আছে, কমপ্লিটলি কনস্ট্রেইন মোশন when the motion between a pair is limited to a definite direction irrespective to the direction of force applied। অর্থাৎ ফোর্স অ্যাপ্লাইড যেভাবেই হোক না কেন তার মোশনটা একটা নির্দিষ্ট দিকে লিমিটেড করা, এটাকে বলা হয় কমপ্লিটলি কনস্ট্রেইন মোশন। যেমন ধরেন একটা স্কোয়ার বার ইন এ স্কোয়ার হোল, আপনি যদি একটা স্কোয়ার বারে একটা স্কোয়ার হোল আছে, এটার ভিতরে যদি একটা স্কোয়ার বার ঢুকায় দেন, এটার মোশন কিন্তু উপর নিচেই যাবে, অল্প বিস্তর, খুব বেশি কিন্তু তার মোশন হবে না। আবার একটা শ্যাফট যদি দিয়ে দেন উইথ কলার, কলারওয়ালা যদি একটা শ্যাফট দিয়ে দেন সার্কুলার হোলে, তাইলে সে কিন্তু ওইভাবে ঘুরতে পারবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল দ্য পিস্টন এন্ড সিলিন্ডার ইন স্টিম ইঞ্জিন, উপরে নিচে উঠতেছে, form a pair and the motion of the piston is limited to a definite direction. It will only reciprocate relative to the cylinder irrespective of the direction of the motion of the crank. এখন ক্র্যাঙ্ক ঘুরাচ্ছি একদিকে, হ্যাঁ ক্র্যাঙ্ক ঘুরতেছে তো ঘুরতেছে, কিন্তু পিস্টন, সিলিন্ডারের ভিতরে পিস্টন কিন্তু উপরে নিচে ওঠানামা করতেছে, ক্র্যাঙ্ক ঘুরতেছে, পিস্টন ওঠানামা করতেছে। ক্র্যাঙ্ক রোটারি মোশন দিচ্ছে, পিস্টন রেসিপ্রোকেটিং মোশন পাচ্ছে। ঠিক আছে, মানে লিনিয়ার মোশন, পিস্টন আপনাকে দিচ্ছে লিনিয়ার মোশন, অর্থাৎ পিস্টনটা সিলিন্ডারের ভিতরে কি উপরে নিচে ওঠানামা করছে, এবং সে রেসিপ্রোকেট করবে অনলি টু দা সিলিন্ডার, রিলেটিভ টু দা সিলিন্ডার ইরেসপেক্টিভ অফ দা ডিরেকশন অফ মোশন অফ দা ক্র্যাঙ্ক।
তো তার মুভমেন্টটা কিন্তু কি লিমিটেড। এই সব ক্ষেত্রে বলা হয় কমপ্লিটলি কনস্ট্রেইন মোশন, মানে একদম খুব ভালোভাবে এটাকে কনস্ট্রেইন করা হয়েছে, মানে আপনি লিমিট সেট করে দিচ্ছেন, সে তার বাইরে যেতে পারতেছেন। সো দ্য মোশন অফ এ স্কোয়ার বার ইন স্কোয়ার হোল, অথবা দ্য মোশন অফ এ শ্যাফট উইথ কলার্স এট ইচ এন্ড ইন এ সার্কুলার হোল, এগুলা হচ্ছে কমপ্লিটলি কনস্ট্রেইন মোশন। এরপরে আসেন ইনকমপ্লিটলি কনস্ট্রেইন মোশন, when the motion between a pair can take place in more than one direction। এক ডিরেকশনেরও বেশি ডিরেকশনে যদি সে মুভমেন্ট করতে পারে, then the motion is called incompletely constrained motion। The change in the direction of impressed force may alter the direction of relative motion between the pair, a circular bar or shaft in a circular hole। একটা সার্কুলার বার অথবা শ্যাফট যদি আপনি সার্কুলার হোলে দেন, তাইলে সে কিন্তু কলার নাই কিন্তু এখানে, তো সে কিন্তু উপরে নিচে যাইতে পারবে বা ঘুরতেও পারবে, ঠিক আছে। হোলটা কিন্তু রাউন্ড, এর ভিতরে যদি যে সার্কুলার শ্যাফট দিয়ে দেন, শ্যাফটটাকে ভিতরে ঘুরাইতেও পারবেন, আবার উপরে নিচে সামনে পিছনে আসতে পারবে। তার মানে কি, তার ডিরেকশন কিন্তু দুই রকম হইলো, মোর দেন ওয়ান। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইনকমপ্লিটলি কনস্ট্রেইন মোশন। একটা হচ্ছে কমপ্লিট, যেখানে খুবই লিমিটেড মুভমেন্ট এবং একদিকেই মুভমেন্ট থাকবে। ইনকমপ্লিট হচ্ছে একের বেশি মুভমেন্ট থাকবে। আরেকটা হচ্ছে সাকসেসফুলি কনস্ট্রেইন মোশন। সাকসেসফুলি কনস্ট্রেইন মানে কি, একেবারে কনস্ট্রেইন করে ফেলা। when the motion between the elements forming a pair is such that the constrained motion is not completed by itself but by some other means, অর্থাৎ নিজে নিজে করতে পারবে না, তার মোশনটা নিজে নিজে হবে না, সাকসেসফুলি কনস্ট্রেইন করা হয়েছে, তাহলে কি অন্য কোনো ভাবে হবে, but by some other means, then the motion is said to be successfully constrained motion। Consider a shaft in a footstep bearing। The shaft may rotate in a bearing or it move upwards। So এটা হচ্ছে আপনার এই যে 5.5 ফিগারে দেখেন, শ্যাফট হচ্ছে ফুট স্টেপ বিয়ারিং এর মধ্যে, ঠিক আছে। এটা এখানে কি হচ্ছে, দা শ্যাফট মে রোটেট ইন এ বিয়ারিং, সে বিয়ারিং এ হয় ঘুরতে পারবে অথবা তার হচ্ছে আপওয়ার্ডে চলে যেতে হবে। This is a case of incompletely constant motion, but if the load is placed on the shaft to prevent axial upward movement of the shaft, then the motion of the pair is said to be successfully constant motion। এখন ধরেন আমি এই যে ফুট স্টেপ বিয়ারিং যেটা বললাম, আমি এখানে শ্যাফট দিলাম, হ্যাঁ হয় সে ঘুরতে পারবে আর নাহলে উপরে উঠে যেতে পারবে। এখন কথা হচ্ছে বাইরে থেকে যদি একটা লোড দিয়ে দেই, তাহলে তার উপরে উঠতে পারতেছে না। তাহলে অ্যাক্সিয়াল আপওয়ার্ড মুভমেন্ট, এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর তার মুভমেন্টটা আর থাকবে না, উপরে যদি আমি একটা লোড বসাই দিই, তো তখনই তার অবস্থা হয়ে যাবে সাকসেসফুলি কনস্ট্রেইন মোশন, নিজে নিজে আর মুভমেন্টটা করতে পারতেছে না। The motion of an IC engine valve, these are kept on their seat by spring, and the piston reciprocating inside an engine cylinder are also the examples of successfully constrained motion। তো আপনি একটা লোড দিয়ে দিলেন, তাইলে কিন্তু আর সে মুভমেন্ট করতে পারতেছে না, তার আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু বন্ধ হয়ে গেল। এগুলাকে বলে সাকসেসফুলি কনস্ট্রেইন মোশন, নিজে নিজে আর মুভমেন্ট করা সম্ভব না। তাহলে কনস্ট্রেইন ব্যাপারটা বুঝছেন? কনস্ট্রেইন মানে হচ্ছে আপনি কতটুকু বাধা দিচ্ছেন মুভমেন্টে। যদি লিমিটেড হয় তাহলে কমপ্লিটলি কনস্ট্রেইন, যদি একের বেশি ডিরেকশনে সে মুভ করতে পারে তাহলে ইনকমপ্লিট কনস্ট্রেইন, আর যদি নিজে নিজে না পারে অন্য কোনো ভাবে যদি মুভমেন্টটা করাইতে হয় তাহলে বলে সাকসেসফুলি কনস্ট্রেইন মোশন। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আপনারা কি এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, নাও এখন আসেন যে ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার, এই প্রশ্নটা পড়তে হবে, লিখে রাখেন আর্টিকেল 5.8 ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার। এতক্ষণ যেসব কথা বললাম ওগুলা না বললে এই পর্যন্ত আসতে পারতাম না, অর্থাৎ হঠাৎ করে তো মাঝখান থেকে শুরু করা যায় না। এই কোশ্চেনটা পড়া লাগবে, ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ারস। কাইনেমেটিক পেয়ার কয় রকম সেটা আমরা দেখব। প্রথমত, অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ এ রিলেটিভ মোশন বিটুইন দ্য এলিমেন্টস, এলিমেন্টদের মধ্যে কি রকম রিলেটিভ মোশন আছে
আপেক্ষিক গতি আছে সেটার উপর বেস করে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে আপনার স্লাইডিং পেয়ার, টার্নিং পেয়ার, রোলিং পেয়ার, স্ক্রু পেয়ার, স্ফেরিক্যাল পেয়ার। এরপরে আছে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ কন্টাক্ট বিটুইন দ্য এলিমেন্টস, কি ধরনের কন্টাক্টে তারা আছে, একে অপরের সাথে কোন কন্টাক্টে আছে, লোয়ার পেয়ার, হায়ার পেয়ার। যদি সারফেস কন্টাক্ট থাকে একজনের সাথে আরেকজনের, তাহলে সেটাকে বলা হয় লোয়ার পেয়ার। আর যদি পয়েন্টে অথবা লাইনে কন্টাক্ট থাকে, অর্থাৎ লাইন বরাবর যদি কন্টাক্ট থাকে অথবা পয়েন্ট কন্টাক্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় হায়ার পেয়ার। আর লোয়ার পেয়ার কাদের মধ্যে থাকে, যেমন স্লাইডিং পেয়ার, টার্নিং পেয়ার, স্ক্রু পেয়ার, এগুলো হচ্ছে লোয়ার পেয়ার, কারণ এগুলোর মধ্যে সারফেস কন্টাক্ট থাকে। আর হায়ার পেয়ার হচ্ছে বেল্ট এন্ড রোপ ড্রাইভ, টুটেড গিয়ারিং, ফ্রিকশন ডিস্ক, বল এন্ড রোলার বিয়ারিং, ক্যাম এন্ড ফলোয়ার, এগুলো হচ্ছে হায়ার পেয়ার, কারণ এগুলোর মধ্যে পয়েন্ট কন্টাক্ট থাকে অথবা লাইন কন্টাক্ট থাকে। আর উপরের দিকে যেগুলো বললাম যে রিলেটিভ মোশন, কেমন স্লাইডিং পেয়ার, একটা যদি আরেকটার উপর দিয়ে স্লাইড করে যায় তাহলে সেটা স্লাইডিং পেয়ার। যেমন ধরেন পিস্টন সিলিন্ডার একটা আরেকটার উপরে স্লাইড করে। ক্রস হেড এন্ড গাইড অফ রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিন, র্যাম এন্ড ইটস গাইডস ইন শেপার, শেপার মেশিনে যে র্যাম থাকে এবং গাইড থাকে, একটা আরেকটার উপর দিয়ে স্লাইড করে। টেইল স্টক অন দা লেথ বেড, লেথ মেশিন যে আছে সেটার মধ্যে যে টেইল স্টক আছে সেটা একটা আরেকটার উপর দিয়ে স্লাইড করে যায়। এবং স্লাইডিং পেয়ারের একটা কমপ্লিটলি কনস্ট্রেন্ট মোশন আছে। এরপরে টার্নিং পেয়ার, when the two elements of a pair are connected in such a way that one can only turn or revolve about a fixed axis of another link, একটা যদি আরেকটার সাপেক্ষে টার্ন করে, মুভ মানে রিভলভ করে, ঘুরতে থাকে, তাইলে হচ্ছে সেটাকে বলে টার্নিং পেয়ার। যেমন a shaft with collars at both ends fitted into a circular hole, the crankshaft in a journal bearing in an engine, lathe spindle supported in headstock, লেথ মেশিন আপনারা দেখছেন ওটার মধ্যে যে স্পিন্ডল থাকে হেডস্টকে, লেথ স্পিন্ডল সাপোর্টেড ইন হেডস্টক, এগুলো হচ্ছে টার্নিং পেয়ার। সাইকেল হুইলস টার্নিং ওভার দেয়ার অ্যাক্সেলস, কার এ সাইকেলের যে হুইল আছে, চাকা আছে, ওটা অ্যাক্সেলের মধ্যে ঘুরে না, সেটা হচ্ছে টার্নিং পেয়ার। ঠিক আছে, টার্নিং পেয়ার হচ্ছে কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। এরপর হচ্ছে রোলিং পেয়ার, বল এন্ড রোলার বিয়ারিং, এটা হচ্ছে রোলিং পেয়ারের বেস্ট এক্সাম্পল। একটা গিয়ে আরেকটার উপরে রোল করবে। স্ক্রু পেয়ার, লিড স্ক্রু ইউজ করা হয় লেথ মেশিনে, সেটা হচ্ছে স্ক্রু পেয়ার। দ্য লিড স্ক্রু অফ এ লেথ উইথ নাট এন্ড বোল্ট, এটা হচ্ছে স্ক্রু পেয়ার। ঠিক আছে, লিড স্ক্রু অফ এ লেথ উইথ নাট অথবা বোল্ট উইথ এ নাট, একটা নাট আর বোল্ট যদি একটার ভিতরে তা একটা ঘুরান, তাহলে কি স্ক্রু পেয়ার হবে এটা। ঠিক আছে, যখন দুইটা এলিমেন্ট একটা পেয়ার তৈরি করে এবং এমন ভাবে তারা কানেক্টেড থাকে যেন একটা এলিমেন্ট আরেকটার মধ্যে দিয়ে কি স্ক্রু থ্রেডের ভিতর দিয়ে ঢুকতে পারবে, সেটাকে বলে স্ক্রু পেয়ার। আরেকটা হচ্ছে spherical pair, when the two elements of a pair are connected in such a way that one element with a spherical shape turns or swivels about the other fixed element, the pair formed is called a spherical pair। যেমন ধরেন বল এন্ড সকেট জয়েন্ট, এই বল এন্ড সকেট জয়েন্ট দেখছেন না আপনারা, বল এন্ড সকেট দেখছেন? এই যে দেখেন, মানুষের যে হিপ জয়েন্ট এটাও কিন্তু বল এন্ড সকেট জয়েন্টের মতোই। দেখেন এইটার মধ্যে এই বলটা কিন্তু কি ঘুরতেছে, দেখতেছেন? এটা অনেক সময় স্টিয়ারিং সিস্টেমে থাকে হয়তো, না? হ্যাঁ থাকে। তাহলে এই যে বল এন্ড সকেট জয়েন্ট এটা হচ্ছে কি স্ফেরিক্যাল জয়েন্ট, স্ফেরিক্যাল পেয়ার। ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রিলেটিভ মোশন, কে কার মধ্যে কার উপরে কিভাবে ঘুরবে, কিভাবে মোশন হবে একটা আরেকটা, সেটার উপরে আমরা বেস করে এরকম 5 ভাগে ভাগ করতে পারি। আর অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ কন্টাক্ট, কেমনে লাগে আছে একটা আরেকটার সাথে, যদি সারফেস কন্টাক্ট হয় তাহলে লোয়ার পেয়ার, আর যদি পয়েন্ট বা লাইন কন্টাক্ট হয় তাহলে হায়ার পেয়ার। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ক্লোজার, কেমনে জিনিসটা বন্ধ আছে। হ্যাঁ, একটা হচ্ছে সেলফ ক্লোজড পেয়ার,
নিজে নিজে বন্ধ হবে when the two elements of a pair are connected together mechanically in such a way that only required kind of relative motion occurs অর্থাৎ যতটুকু দরকার অতটুকু রিলেটিভ মোশন অকার হয় ইট ইজ দেন নন এ সেলফ ক্লোজড পেয়ার যেগুলা লোয়ার পেয়ার ওরা হচ্ছে সেলফ ক্লোজড পেয়ার ঠিক আছে রিকোয়ার্ড কাইন্ড অফ রিলেটিভ মোশন অকার হয় আরেকটা হচ্ছে ফোর্স ক্লোজড পেয়ার when the two elements of a pair are not connected mechanically ওরা mechanically connected থাকে না but are kept in contact by the action of external force বাইরে থেকে ফোর্স দেওয়া লাগবে তাইলে তারা কন্টাক্টে থাকবে the pair is said to be force closed pair so the cam and follower is an example of force closed pairs as it is kept in contact by the force exerted by spring and gravity so self closed মানে কি নিজেরা কাছে আসে কারণ তারা মেকানিক্যালি কানেক্টেড আর ফোর্স ক্লোজড বাইরে থেকে ফোর্স লাগবে কারণ ওরা মেকানিক্যালি কানেক্টেড না ওদেরকে এক্সটার্নাল ফোর্স দিয়ে কন্টাক্টে আনতে হবে যেমন ক্যাম এন্ড ফলোয়ার সো ক্যাম ফলোয়ার এটাও জানার কথা ক্যাম এন্ড ফলোয়ার মেকানিজম Cam and follower mechanism, transforming rotary motion into linear motion. ঠিক আছে এই হচ্ছে আপনার ক্যাম ফলোয়ার মেকানিজম The cam and follower is a mechanical device used to achieve the desired reciprocating motion. The cam is the rotating member and the follower is the reciprocating member. ঠিক আছে যেমন এই যে ছবিটা দেখেন এগুলো হচ্ছে ক্যাম এন্ড ফলোয়ার মেকানিজম সো এটা কিন্তু ভালো করে পড়তে হবে প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি আর্টিকেল 5.8 ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার লিখে রাখেন লিখে রাখছেন নোট স্যার সবগুলা সংজ্ঞায় কি আসতে পারে নাকি শর্ট করে দিবেন? কোশ্চেনটা আসতে পারে এইভাবে ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার লেখো আপনি আপনার মতো ব্যাখ্যা করেন তাহলেই তো হয় শর্ট করে লেখেন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট টাচ করবেন স্লাইডিং পেয়ার নাম লেখেন উদাহরণ দেন টার্নিং পেয়ার নাম লেখেন উদাহরণ দেন রোলিং পেয়ার নাম লেখেন উদাহরণ দেন স্ক্রু পেয়ার নাম লেখেন উদাহরণ লেখেন স্ফেরিক্যাল পেয়ার নাম লেখেন উদাহরণ লেখেন বুঝছেন আমার কথা তারপর লোয়ার পেয়ার জিনিসটা কি বলেন যে সারফেস কন্টাক্ট হইতে হয় হায়ার পেয়ার জিনিসটা কি লাইন অর পয়েন্ট কন্টাক্ট হইতে হয় উদাহরণ দেন প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণ দেওয়া লাগবে এক্সাম্পল দেওয়া লাগবে এরপর সেলফ ক্লোজড বলেন যদি মেকানিক্যালি কানেক্টেড থাকে তাহলে সেলফ ক্লোজড লোয়ার পেয়াররাই সাধারণত সেলফ ক্লোজড হয় আর ফোর্স ক্লোজড কি যদি তারা মেকানিক্যালি কানেক্টেড না থাকে বাইরে থেকে ফোর্স দিয়ে তাদেরকে কন্টাক্টে রাখতে হয় তাহলে তারা ফোর্স ক্লোজড পেয়ার ক্যাম এন্ড ফলোয়ার হচ্ছে ফোর্স ক্লোজড পেয়ারের উদাহরণ ইজ ইট ক্লিয়ার টু ইউ বুঝতে পারছেন কেমনে লিখতে হবে বুঝতে পারছেন তো স্যার কোনো ম্যাথ প্রশ্ন আসলে থাকবে কিনা? প্রশ্ন এরকম আসবে ডেসক্রাইব দ্য ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার আপনি লিখবেন 1 নম্বরের অধীনে 5টা আছে 2 নম্বরের অধীনে 2টা আছে 3 নম্বরের অধীনে 2টা আছে কোনটা কি লিখবেন তাইলে তো হইছে ঠিক আছে স্যার এই সাবজেক্টে কি কোনো ম্যাথ আছে মানে মিড টার্মে কোনো ম্যাথ দিবে? আছে ম্যাথও আছে থিওরিও আছে মিলাই আছে ঠিক আছে ম্যাথ আছে ম্যাথ সামনে আসবে সো 5.8 এটা ইম্পর্টেন্ট লিখে রাখেন আচ্ছা এরপরে দেখেন কাইনেমেটিক চেইন কাইনেমেটিক চেইন কখন বলা হয় when the kinematic pair are coupled in such a way that the last link is joined with the first link to transmit definite motion তখন এটার বলে কাইনেমেটিক চেইন কাইনেমেটিক পেয়ার গুলা যখন এমন ভাবে কাপল হয় যেন প্রথম লিংক আর লাস্টের লিংক এমন ভাবে যুক্ত থাকে যেন মোশন ট্রান্সমিট করতে পারে তখন তারা কাইনেমেটিক চেইন বলে
In other words, a kinematic chain may be defined as a combination of kinematic pairs joined in such a way that each link forms a part of two pairs and the relative motion between the links or elements is completely or successfully constrained. শুনেন, আপনাকে যদি আমি কোনটা লিংক, কোনটা চেইন, কোনটা পেয়ার এটা না না বুঝাইতে পারি, তাহলে আপনি ম্যাথ সলভ করতে পারবেন না। বুঝতে পারছেন? ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে এই জিনিসগুলো জানা লাগে। আচ্ছা, এখন আসেন যে if each link is assumed to form two pairs with two adjacent links, then the relation between the number of pairs forming a kinematic chain and the number of links may be expressed in the form of an equation. আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে জিনিসটা প্রকাশ করতে পারি যে L is equal to 2p minus 4, যেখানে L হচ্ছে নাম্বার অফ লিংক, কয়টা লিংক আছে, এবং P হচ্ছে নাম্বার অফ পেয়ার। ঠিক আছে, L দিয়ে হচ্ছে নাম্বার অফ লিংক, P হচ্ছে নাম্বার অফ পেয়ার। তারা পরস্পরের সাথে L is equal to 2p minus 4 এই ইকুয়েশন তারা কানেক্টেড। ঠিক আছে, আবার কয়টা জয়েন্ট আছে, ঠিক আছে, নাম্বার অফ লিংক এন্ড নাম্বার অফ জয়েন্ট, জয়েন্ট কিভাবে আছে সেটা বের করতে পারবেন J is equal to 3/2L minus 2 এই ইকুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, যেমন এই যে দেখেন এখানে একটা উদাহরণ, আমরা প্রথমে একটা একটা করে আগাই তাহলে বুঝতে পারবেন। এই যে A থেকে B এটা হচ্ছে একটা লিংক, B থেকে C হচ্ছে আরেকটা লিংক, C থেকে A হচ্ছে আরেকটা লিংক। সো এই যে তিনটা লিংক দিয়ে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট বানাইলাম। ঠিক আছে, তাহলে A থেকে B লিংক 1, B থেকে C লিংক 2, C থেকে A লিংক 3। এখন এই তিনটারে যুক্ত করতে তিনটা জয়েন্ট লাগবে। এই যে A থেকে B আর B থেকে C এই দুইটারে জয়েন করাইছি এই যে B দিয়া, হ্যাঁ, আর BC আর CA এই দুইটাকে জয়েন করাইছি C দিয়ে, আর CA আর AB এই দুইটাকে জয়েন করাইছি A দিয়ে। বুঝতে পারছেন? লিংক তো এমনি এমনি জয়েন্ট হবে না, জয়েন্ট দিতে হবে না। তাহলে A হচ্ছে একটা জয়েন্ট, B হচ্ছে একটা জয়েন্ট, C হচ্ছে একটা জয়েন্ট। তাহলে বলেন তো এই যে অ্যারেঞ্জমেন্ট, এখানে লিংক কয়টা আর জয়েন্ট কয়টা? লিঙ্ক 3টা, জয়েন্ট 3টা। আচ্ছা, পেয়ার কয়টা? পেয়ারও 3টা। কিভাবে জানেন? এই লিংক 1 আর লিংক 2 মিললে এক জোড়া, জি স্যার, পেয়ারও 3টা। আবার 2 আর 3 মিললে এক জোড়া, আর 3 হ্যাঁ, আর 1 মিলে এক জোড়া। ঠিক এক আছে, একটা স্টিক, এক একটা স্টিক, কি বললেন আবার বলেন তো? এক একটা স্টিক বা এক একটা এক্সেল, একটা করে পেয়ার। না না, ব্যাপারটা এরকম না। দেখেন, একটা পেয়ার কিভাবে হয়, দুইটা লিংক তো হইতে হবে। এই যে একটা লিংক আর এই আরেকটা লিংক, এই দুইজনে যুক্ত হয়ে একটা পেয়ার হইলো না এইখানে? হ্যাঁ, এটা জয়েন্ট হলো। আবার 2 আর 3 মিললে একটা পেয়ার হয়েছে। ঠিক আছে, ও, একটা পেয়ার হয়েছে, রাইট। আর পেয়ার হয়েছে, 3টা মিলে, জোড়া হয়েছে। 3 আর 1 মিলে আবার একটা পেয়ার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এক পেয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, জয়েন্ট হচ্ছে কোন কোন পয়েন্টে জয়েন হয়েছে, ওইটা হচ্ছে জয়েন্ট আচ্ছা, নাম্বার। আর আচ্ছা, কয়টা করে জোড়া হবে? লিংক 3 রে বাদ দিলে লিংক 1 আর 2 এক জোড়া, 1 রে বাদ দিলে 2 আর 3 এক জোড়া, জি স্যার, জি 2 রে স্যার। বাদ দিলে 3 আর 1 মিললে এক জোড়া। বুঝতে পারছেন? তাইলে হচ্ছে লিংক, পেয়ার, জয়েন্ট আমরা পেলাম। পাওয়ার পরে আমরা এখন চেক করব, ইকুয়েশনে ফালায়া দেখবো হয় কি না। আমি বললাম আর হয়ে গেল তা তো না। সো পরীক্ষার সময় এরকম কোশ্চেন আসবে, বলে দিচ্ছি আগেই। ধরেন আমি একটা অ্যারেঞ্জমেন্ট এঁকে দিলাম, আমি আঁকলাম দেখে কি হয়ে যাবে? হবে না তো। আপনি এটা টেস্ট করে দেখবেন যে আমি যেটা দিছি ওটা কি আসলে পসিবল কিনা। ঠিক আছে, সো আমি ইকুয়েশনে দেখবো L is equal to 2p minus 4, এটা হচ্ছে একটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনে দেখি তো লিংক L এর ভ্যালু কত? 3। আমরা শুদ্ধি পরীক্ষা করি, বাম সাইড, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা দেখি। দেখেন লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে 3,
আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে পি এর ভ্যালু কত 3, তাহলে 3 দুগুণা 6 মাইনাস 4 2, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হইলো? হয় নাই। এখন জে এর ভ্যালু বের করবো, জে ইজ ইকুয়াল টু 3/2 L মাইনাস 2 ইকুয়েশন অনুযায়ী। এই যে উপরে ইকুয়েশন আছে তো, হ্যাঁ, এই ইকুয়েশন অনুযায়ী জে ইজ ইকুয়াল টু 3/2 L মাইনাস 2, এল এর ভ্যালু 3, তাহলে 3 3 আর 9, 9/2 4.5, 4.5 থেকে 2 গেলে 2.5, জে এর ভ্যালু হয় 2.5, মানে ইকুয়েশন অনুযায়ী জে এর ভ্যালু 2.5, কিন্তু জে এর ভ্যালু তো অ্যাকর্ডিং টু ছবি দেখে ছবি দেখে আমরা পাইলাম জে এর ভ্যালু 3, ইকুয়েশন দিয়ে পাইলাম জে এর ভ্যালু 2.5, মিললো না তো। তার মানে এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে ইকুয়েশন 1ও স্যাটিসফাই হচ্ছে না, ইকুয়েশন 2ও স্যাটিসফাই হচ্ছে না। ইকুয়েশন যদি স্যাটিসফাই না করে তাইলে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমি কাইনেমেটিক চেইন বলতে পারবো না, সো রিলেটিভ মোশন পসিবল না। যেই কাইনেমেটিক চেইন, যেটাকে কাইনেমেটিক চেইন বলা যায় না, ওইসব চেইনরে বলে লক চেইন। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? কোন একটা অ্যারেঞ্জমেন্ট তারা কি কাইনেমেটিক চেইন কি না সেটা মাপার জন্য দুইটা ইকুয়েশন আছে। আমি আপনাকে এই ছবিটা দিলাম, অথবা তারপরের পেজে এরকম আরো ছবি আছে, ছবি দিয়ে দিব, ওখান থেকে আপনি লিংক নাম্বার, পেয়ার নাম্বার, জয়েন্ট নাম্বার বের করবেন, বের করে ইকুয়েশনে বসায় দেখবেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিল হয় কিনা। যদি মিলে তাইলে বলতে পারবো যে ওইটা একটা কাইনেমেটিক চেইন, এই অ্যারেঞ্জমেন্টটা একটি কাইনেমেটিক চেইন। আর যদি না মিলে তাইলে বলা যাবে না, তাইলে বলতে হবে এটা কাইনেমেটিক চেইন না, এটা একটা লক চেইন। লক করা জিনিস কি মুভমেন্ট হয় না, ওইটা দিয়ে কোনো মোশন ট্রান্সমিশন সম্ভব না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? স্যার লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল এরকম একটা এক্সাম্পল দেখতে পারলে আরেকটু ইজি হতো। হ্যাঁ, বুঝি নাই, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান বানায় দেখাবো একটা? হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল দেখলে মানে একটু হ্যাঁ, ইজি হতো। একটা এটা তো বুঝছেন, পরে আরো আসতেছে এক্সাম্পল অনেকগুলো আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, এর পরেরটা দেখেন, এখানে তাকান, এখানে দেখেন লিঙ্ক এবি হচ্ছে একটা লিঙ্ক, বিসি একটা লিঙ্ক, সিডি একটা লিঙ্ক, ডিএ একটা লিঙ্ক। হ্যাঁ, এখন বলেন তো এখানে লিঙ্ক কয়টা? লিঙ্ক স্যার 4টা। লিঙ্ক চারটা, জয়েন কয়টা? জয়েন 1 2 3 4, জয়েন তো 4টা। 4টা। আচ্ছা, এই যে এখানে যে ডি প্রাইম আর সি প্রাইম, এটা হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে, যে কখনো ডি এইভাবে মুভ করে ডি প্রাইমে আসবে, আর সি মুভ করে সি সি প্রাইমে প্রাইমে যাবে। আসবে। ঠিক আছে, ওটা মুভমেন্ট দেখাইছে লাল কালি দিয়ে। আপাতত জয়েন্ট হচ্ছে 4টা, লিঙ্ক হচ্ছে 4টা, পেয়ার কয়টা হবে বলুন তো? স্যার পেয়ারও 4টাই হবে। পেয়ারও 4টা। আচ্ছা, আমরা তাহলে এল, পি আর জে এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আপনি ইকুয়েশনে বসায় দেখেন, এল ইজ ইকুয়াল টু 2p মাইনাস 4, দেখেন তো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সমান হয় কিনা। হ্যাঁ স্যার, এবার তো হয়েছে। সমান হয়, তার মানে 1 নম্বর ইকুয়েশন স্যাটিসফাই হয়েছে। এবার ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন দেখেন, জে ইজ ইকুয়াল টু 3/2 L মাইনাস 2, এই ইকুয়েশনে আবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা দেখেন, মানগুলা বসায় দেখেন। জি স্যার, হয়। হয়, সমান হয়। জি স্যার। যেহেতু দুইটা ইকুয়েশন স্যাটিসফাই করছে, তার মানে এটি একটি কাইনেমেটিক চেইন আমরা বলতে পারি। স্যার, আমরা এই যে ডি বলতে পারি প্রাইম আর সি প্রাইমের কাজটা কি? মানে এটা এটা কিসের জন্য? এটা কাইনেমেটিক কি চেইনের আমাদের? কাজ হচ্ছে কি মোশন ট্রান্সফার করা। মানে ও আচ্ছা। দেখেন, এইখান থেকে কানেক্টেড হইতে হইতে দেখেন, এই যে প্রথমটার সাথে কিন্তু লাস্টেরটার আবার কানেকশন হয়েছে, এবং হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ। মোশন আছে দেখেই কিন্তু এই ডি ডি প্রাইমে আসতে পারে, সি সি প্রাইমে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাইনেমেটিক চেইন বলতে পারবো তখনই, মানে কাইনেমেটিক চেইন যদি স্যাটিসফাই করে তার মানে হচ্ছে ওরে দিয়ে মোশন ট্রান্সফার করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে বলা হচ্ছে কাইনেমেটিক চেইন অফ 1 ডিগ্রি অফ ফ্রিডম, মানে 1 ডিগ্রি। যেমন এই যে এখানে এ ডি,
এই পজিশন থেকে ও চলে যাবে এ ডি প্রাইম পজিশনে, অর্থাৎ ওর কিন্তু মুভমেন্ট হবে থিটা, একটা অ্যাঙ্গেল এই জায়গায় আছে, এই জায়গা থেকে চলে যাবে এই জায়গায়। হ্যাঁ, এই ছবিতে মোটামুটি বোঝা যাচ্ছে যেহেতু এইখানে থিটা দেওয়া আছে, মানে মূলত এডি এই লিঙ্কটার মুভমেন্টের কারণে অন্যগুলারও একটা মুভমেন্ট চলে আসবে। ঠিক আছে, এই জন্য এটারও 1 ডিগ্রি অফ ফ্রিডম বলে। কেন? একদিকে আমরা মুভমেন্ট করতে পারতেছি, তো এই জন্য 1 ডিগ্রি অফ ফ্রিডম বলে। কারণ এই যে এডি ও থিটা অ্যাঙ্গেলে ডিসপ্লেস হয়ে এডি প্রাইমে চলে যাবে। ঠিক আছে, তো যেহেতু একদিকে মুভমেন্ট হচ্ছে এই জন্য এগুলার সিঙ্গেল ডিগ্রি 1 ডিগ্রি অফ ফ্রিডম বলে। আচ্ছা, এখন এইটা দেখেন তো একটু, এখানে 5টা লিঙ্ক আছে, দেখেন তো এটারে কাইনেমেটিক চেইন বলা যায় কিনা। এখানে লিঙ্ক 5টা, তো জয়েন্টও 5টা, পেয়ারও তো 5টা। তাই হিসাব করে দেখেন তো ইকুয়েশন 1 আর 2 দিয়ে হয় কিনা। স্যার মনে হয় হবে না এটা, এটা কাইনেমেটিক্স হবে না। হবে না। তো এটা হচ্ছে আপনার আহ এটা কাইনেমেটিক চেইন হবে না। এই ধরনের চেইনকে বলা হয় আনকনস্ট্রেইনড চেইন। ঠিক আছে, আচ্ছা তারপরে আচ্ছা পরীক্ষায় আসার মতো এটা আছে, এটার একটু দেখেন তো কি করা যায়। এখানে লিঙ্ক কয়টা দেখেন, এখানে লিঙ্ক কয়টা? স্যার 6টা। 6টা লিঙ্ক, ভেরি গুড। জয়েন কয়টা? 1 2 3 4 5 6, জয়েন হলে 1 2 3 4 5 6 7টা স্যার। হ্যাঁ, জয়েন 7টা। আর পেয়ার কয়টা দেখেন তো? 7টা স্যার। 7টা পেয়ার না তো। আচ্ছা স্যার 1 2 3 4 5 6 7, 7টাই তো হবে পেয়ার নাকি? শিওর 7টা পেয়ার হয়? পেয়ার তো 5টা হয়। 1 2 3 5টা স্যার, 5টা। 1 2 দেখেন এই যে হ্যাঁ 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 স্যার স্যার 5টা, 5টা। এডি আর ডিসি একটা পেয়ার। হ্যাঁ, হ্যাঁ 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 এডি আর এবি পেয়ার, সিডি আর সিবি একটা পেয়ার। ঠিক আছে, হ্যাঁ। এটাতে এই লাইনের মধ্যেই পড়ে গেছে দুইটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এই জন্য স্যার, এই জন্য আমি তো ওইটা 5টা হবে স্যার, 5টা হবে। 5টা হবে। ক্লিয়ার? পেয়ার জি কিন্তু স্যার। 5টা। আর এখানে পেয়ার ধরাটা আরেকবার যদি একটু ভালো করে বুঝাই দিতেন। এখানে দেখেন এই যে এডি, এই যে লিঙ্ক 1 আর লিঙ্ক 2 একটা পেয়ার হয়েছে। ঠিক আছে, 1 আর 2 এই বি পয়েন্টে একটা পেয়ার হয়েছে, মিল্লা। হ্যাঁ, স্যার বি বি আর সির জয়েন্টটাকে মানে পেয়ারটাকে আমরা কি জি পেয়ার ধরতে পারবো, মানে যে না না, বিতে যে বি তো joint পেয়ার না তো। এ বি, বি, এ বি ই, এ বি নিজে একটা লিঙ্ক, আর বি হচ্ছে এ বির এক্সটেনশন, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বিই কি লিঙ্ক না? বিই আর কি? এটা কি লিঙ্ক না? বি তো লিঙ্ক না, না বি তো লিঙ্ক না। দেখেন লিঙ্ক বলা আছে, এ থেকে বি লিঙ্ক, তারপরে হচ্ছে ই থেকে এফ লিঙ্ক, এফ থেকে জি, সি থেকে ডি, ডি থেকে এ, আর সি তার মানে স্যার ডি যে থেকে বি। জায়গায় স্যার যে জায়গায় লিঙ্ক বলা থাকবে শুধু সেগুলোই হিসাব করবো, আর যে হ্যাঁ জায়গায় হ্যাঁ হ্যাঁ, বলা থাকবে অন্যটা না হিসাব স্যার করা যাবে না। স্যার এই তা- লিঙ্কটাই যে লিঙ্ক 1 লিঙ্ক 2 এটা উল্লেখ থাকবে এইভাবে, হ্যাঁ পিকচারটা কি হ্যাঁ, এইভাবে উল্লেখ থাকবে, থাকবে? উল্লেখ থাকবে, থাকবে থাকবে। আচ্ছা আচ্ছা স্যার, এভাবে থাকলে ইজি হবে, নাহলে কনফিউশন হয়ে যাবো আমরা। ঠিক আছে, এই যে লিঙ্ক 1 আর 2 একটা পেয়ার হয়, স্যার এবং ওই বিই ও লিঙ্ক আর হয় 3 নাই, আবার একটা জি পেয়ার আর হয়। সি ও লিঙ্ক হয় নাই। হ্যাঁ, এই 1 আর 2 একটা পেয়ার হয়। ঠিক আছে, তারপরে স্যার 3 বি আর আর 4 একটা স্যার পেয়ার হয়, 4 আর স্যার 1 একটা আমাদের পেয়ার হয়। স্যার বলেন। আমাদের সূত্র মতো স্যার এ বি আর বিজি মিলে একটা পেয়ার হয় না এরকম?
এ বি আর বিজি তো একটা পেয়ার, এই যে হ্যাঁ একটু খেয়াল করেন, লিঙ্ক 2 এটা না, জি স্যার। আর লিঙ্ক 1 এটা একটা পেয়ার হইলো, হ্যাঁ একটা। তারপরে দেখেন এই বি এ আর এ ডি, হ্যাঁ লিঙ্ক 1 আর লিঙ্ক 4 এটা হচ্ছে আরেকটা পেয়ার। জি এগুলো স্যার। 2 নাম্বারটা। জি স্যার। এরপরে দেখেন স্যার লিঙ্ক 2, স্যার স্যার একটু প্রশ্ন ছিল, সেটা হলো এই যে বিই আর হলো সিজি, এই যে হ্যাঁ দুইটা, এই দুইটাকে আমরা কি বলবো? এই দুটো তো পেয়ার এই না। দুইটা তো লিঙ্ক না রে বাবা, লিঙ্ক বলি না ওকে, এই দুইটা। এই দুইটাকে কি বলবো আমরা? এই দুটো তো লিঙ্ক এই না, দুইটা এই দুটো এই দুইটা হচ্ছে এই বিজি এর এক্সটেনশন হচ্ছে এই জিসি, ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর এবি এর এক্সটেনশন হচ্ছে বি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন স্যার, ঠিক আছে। ওকে, তাহলে পেয়ার 5টা বুঝা গেছে। দেখেন 1 আর 2 এটা একটা, 1 আর 4 মিলে একটা, দুইটা, 3 আর 4 মিলে একটা, তিনটা। তারপরে দেখেন এই যে 6, এই জিএফ আর ইএফ এটা মিলে একটা, চারটা। আবার দেখেন বিজি এই 2 নাম্বার আর এই 6 নাম্বারটা মিলে আরেকটা, কয়টা হলো? 5টা। এছাড়া আর কোনো পেয়ার এখানে নাই। ক্লিয়ার? আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাই। এই যে এটা কিন্তু কোনো লিঙ্ক না, বি নো লিঙ্ক, হ্যাঁ এরপরে সিজি কোনো লিঙ্ক না, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন একটা একটা করে দেখেন, এই যে আমি অ্যাঙ্গেল আঁকি, হ্যাঁ 1 আর 2 মিলে একটা, হ্যাঁ 1 জি আর স্যার। 4 মিলে আরেকটা, জি স্যার। 4 আর 3 মিলে আরেকটা, ঠিক আছে। জি স্যার, তিনটা হয়েছে। হ্যাঁ এরপর 2 আর এই 6 এই মিলে একটা, আর এই যে 6 আর 5 এই আরেকটা, হয়েছে। জি স্যার। আর কোনো ইয়া খুঁজে পান, পেয়ার খুঁজে পান জোড়া? না স্যার, স্যার সি আর জি যদি লিঙ্ক থাকতো তাইলে আরেকটা পেয়ার হইতো তাহলে আরেকটা বিষয়। পেয়ার বলতে পারতাম আমরা, হ্যাঁ। জি স্যার। জি স্যার, লিঙ্ক যেহেতু সাথে নাই এই জন্য আমরা পেয়ার বলতে পারতেছি না এই জায়গায়। হ্যাঁ বলতে পারতেছি না, রাইট। ক্লিয়ার তো এবার? পেয়ার কিন্তু 5টা। জি স্যার, জি স্যার, 5টা। জি স্যার হয়েছে, ওকে। ওকে ধন্যবাদ ওকে স্যার। স্যার, স্যার ওকে ওকে। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা যদি এখন ভ্যালুগুলা পাইলাম, লিঙ্ক 6টা, পেয়ার 5টা, জয়েন্ট 7টা, তাই সেই ক্ষেত্রে আমরা আমরা যদি ইকুয়েশন 1-এ বসাই তাহলে দেখবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, এবং ইকুয়েশন 2-তে যদি বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান দেখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই যে 6 লিঙ্কের যে অ্যারেঞ্জমেন্ট এটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে এবং এটা একটা কাইনেমেটিক চেইন। এবং যেহেতু এখানে লিঙ্কের সাথে আবার একটা করে এক্সটেনশনও আছে এবং একটু জটিল একটা লিঙ্ক, এই জন্য জটিল একটা চেইন, এই জন্য এটাকে কম্পাউন্ড কাইনেমেটিক চেইন বলা হয়। সাধারণত 4 লিঙ্কের বেশি যদি থাকে তাইলেই তো একটু ভেজাল লাগে। তো 4 লিঙ্কের বেশি হইলেই সেই চেইনকে কম্পাউন্ড চেইন, মানে সেই কাইনেমেটিক চেইনকে কম্পাউন্ড কাইনেমেটিক চেইন বলা হয়, ঠিক আছে। আর চার লিঙ্কের যদি বেশি থাকে, যদি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড না মিলে। তাইলে তো সে তো কাইনেমেটিক চেইনই হবে না। প্রথমে আমার ইকুয়েশন স্যাটিসফাই করা লাগবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হওয়া লাগবে, তাইলে তার প্রথম পরিচয় সে কাইনেমেটিক চেইন। কাইনেমেটিক চেইন হওয়ার পরে তারপরে আমি দেখবো ওর আসলে লিঙ্ক ইয়া কয়টা। যদি লিঙ্ক 4টা থাকে তাইলে তো সে আপনার সিম্পল হবে, আর 4-এর বেশি হলে কম্পাউন্ড হবে, ঠিক আছে। মূল শর্ত হচ্ছে সে তার পরিচয় কি কাইনেমেটিক চেইন কি না, সেটা ইকুয়েশন দিয়ে বুঝবো। তারপরে কাইনেমেটিক চেইন হওয়ার পরে আমরা দেখব যে ও কি কম্পাউন্ড না সিম্পল, ওর কি 4টা লিঙ্ক না 6টা লিঙ্ক, ওটা পরে দেখা যাবে, ঠিক আছে।
আমাদের মেইন ইস্যু হচ্ছে স্যার কাইনেমেটিক চেইন কি না স্যার এই সেই দুইটা পরিচয় বের কথাই করা। লিখে দিতে হবে যে হ্যাঁ প্রথমে কাইনেমেটিক চেইন প্রথমে হইলো যদি মিলে, তারপরে এই এই পেয়ার হিসাব কইরা ওইটাও লিখে বলতে হবে যে এটা এটা বলা লাগবে না, কম্পাউন্ড। কোশ্চেন আসবে শুধু কাইনেমেটিক চেইন কিনা সেটা বের করো। ঠিক আছে স্যার। কিন্তু আপাতত জেনে রাখেন কোনো কাইনেমেটিক চেইন যদি হয়ে যায়, হইলো, আমি পেয়ে গেলাম, সেই কাইনেমেটিক চেইনের যদি 4টার বেশি লিঙ্ক থাকে তাইলে তাকে কম্পাউন্ড কাইনেমেটিক চেইন বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এমনটা কি হতে পারে যে লিংকের দুই পাশটা মিলছে কিন্তু জয়েন্টের দুই পাশটা মিলে না, এমনটা কি হতে পারে? লিঙ্কের সাইড মিলছে, জয়েন্টের সাইড, হ্যাঁ হইতে পারে তো। এক সাইড মিলছে আরেক সাইড মিলে না, ওই হইতে ক্ষেত্রে পারে তো। ওই ক্ষেত্রে ওটা কি হবে? এটা কি কাইনেমেটিক না, ওইটা চেইন হবে? কাইনেমেটিক চেইন বলা যাবে না, আচ্ছা আচ্ছা। দুইটা স্যাটিসফাই করা লাগবে তাইলে হবে, নাইলে হবে না। দুই ইকুয়েশনকেই স্যাটিসফাই করতে হবে, দুইটা ইকুয়েশনকেই ফলো করতে হবে, যদি মিলে সমান হয় তাইলে কাইনেমেটিক চেইন, নয়তো না। আচ্ছা, এবার আসেন জয়েন্ট কয় রকম আছে। 5.10 দেখেন জয়েন্ট কয় রকম আছে, টাইপস অফ জয়েন্ট। জয়েন্ট বাইনারি জয়েন্ট বলা যায়, তারপরে আছে হচ্ছে আপনার টার্নারি জয়েন্ট, কোয়াটার্নারি জয়েন্ট, ঠিক আছে, এরকম নানান রকমের জয়েন্ট আছে। বাইনারি জয়েন্ট কারে বলে? দুইটা লিঙ্ক যদি জয়েন হয় এট দ্য সেম কানেকশন, এই যে মনে করেন এই যে পয়েন্টে দুইটা লিঙ্ক জয়েন করছে, এইটারে বলে বাইনারি জয়েন্ট। ঠিক আছে, এখানে সবগুলাই বাইনারি জয়েন্ট। ঠিক আছে, এখানে জয়েন্ট কয়টা, 1 2 3 4, প্রতি জয়েন্টে কয়জন জয়েন করছে, দুইজন করে না? বাইনারি মানে কি, দুই, প্রতি জয়েন্টে দুইটা করে লিঙ্ক জয়েন করছে, তাই না? এই জন্য একে বলা হয় বাইনারি জয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন টার্নারি জয়েন্ট, প্রতি যেই সব পয়েন্টে, মানে টার্নারি জয়েন্ট কারা বলবো, টার্নারি মানে তিন, যেই পয়েন্টে তিনটা লিঙ্ক এসে জড়িত হয়েছে ওইটারে বলে টার্নারি জয়েন্ট। যেমন ধরেন এই যে ই নাম্বার পয়েন্টে এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, তাহলে ই নাম্বার পয়েন্ট হচ্ছে একটা টার্নারি জয়েন্ট। দেখেন এই যে ছবিটাতে বাইনারি জয়েন্টও আছে, টার্নারি জয়েন্টও আছে। এই যে এটা, এটা কি জয়েন্ট বলেন তো? এটা কি জয়েন্ট, বাইনারি না? কাইনেমেটিক এটা তো কাইনেমেটিক বাইনারি জয়েন্ট। জয়েন্ট, এখানে কে কে দুইটা আছে, লিঙ্ক আছে স্যার। জি এ স্যার। আছে আর বাইনারি, এ আছে, তাই না? হ্যাঁ বাইনারি জয়েন্ট। বাইনারি জয়েন্ট, এটা কি জয়েন্ট? বাইনারি জয়েন্ট। বাইনারি জয়েন্ট। এইটা কি জয়েন্ট, এটা এটা হলো গিয়ে স্যার এই যে জয়েন্ট, এই যে টার্নারি। টার্নারি জয়েন্ট, ইয়েস। এটাও হচ্ছে এটারই টার্নারি সিআরই জয়েন্ট। সিআরই সিআরই। এটাও হচ্ছে টার্নারি জয়েন্ট, কারণ এখানে কি এ এ এ আছে, ও আছে আর ও আছে। ঠিক আছে, আবার এই পাশে তাকাইলে এটার এখানে 2 নাম্বারটা আছে, 5 নাম্বারটা আছে, 3 নাম্বারটা আছে। তার মানে এই যে পয়েন্টটা ই নাম্বার পয়েন্ট, ও হচ্ছে একটা টার্নারি জয়েন্ট। সি নাম্বার এই পয়েন্টটা, এটা হচ্ছে একটা টার্নারি জয়েন্ট, কারণ তার সাথে 3টা লিঙ্ক আছে। ঠিক আছে, আর ডি কি হবে, ডি, ডি বলেন তো? বাইনারি বারোটা। জয়েন্ট। বাইনারি, বাইনারি জয়েন্ট। ঠিক আছে, ডি কি, বাইনারি জয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এটার মধ্যে বাইনারি এবং টার্নারি জয়েন্ট। এখন একটা টার্নারি জয়েন্ট হচ্ছে দুইটা বাইনারি জয়েন্টের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, it is equivalent to two binary joints as one of the three links joined carry the pin for the other two links. ঠিক আছে, তো একটা টার্নারি জয়েন্ট মানে হচ্ছে আপনার দুইটা বাইনারি জয়েন্টের সমতুল্য।
এরপরে কোয়ার্টারনারি জয়েন্ট, যদি কোনো একটা পয়েন্টে 4টা লিঙ্কের সাথে যুক্ত হয় তাহলে ওরে বলা হয় কোয়ার্টারনারি জয়েন্ট। ঠিক আছে, তাহলে ওরে বলা হয় কোয়ার্টারনারি। কোয়ার্টার মানে হচ্ছে 4, কোয়ার্টার মানে হচ্ছে 4। এখন আহ এই যে এই ছবিটা একটু দেখেন, দুইটার মধ্যে একটু পার্থক্য, আহ একটু পার্থক্য আছে। আমি একটু জিজ্ঞেস করি, আপনারা বলেন, তাহলে এখনই প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আমি জিজ্ঞেস করবো, আপনারা বলবেন। ওকে, আচ্ছা বলেন তো, এই এইখানে এই যে এ, এটা কি বাইনারি না টার্নারি? টার্নারি স্যার। টার্নারি। তারপরে বি, এটা বি কি? স্যার টার্নারি। বি তেও তো 3টা আছে, 1-এ আছে, 2 আছে আর 4 আছে। টার্নারি জয়েন্ট। টার্নারি জয়েন্ট। তারপর সি, টার্নারি জয়েন্ট। টার্নারি জয়েন্ট। তারপরে ডি, স্যার বাইনারি জয়েন্ট। বাইনারি জয়েন্ট। হ্যাঁ, বাইনারি বাইনারি, স্যার, বাইনারি জয়েন্ট। বাইনারি জয়েন্ট। এই যে নাম লেখা আছে বাইনারি, বাই মানে 2। আরেকটা হচ্ছে 3 হচ্ছে টার্নারি। টার্নারি। হ্যাঁ, সো ডি হচ্ছে টার্নারি, ইয়েস স্যার। 2টা, মানে বাইনারি জয়েন্ট। বাইনারি। তারপরে ই, ই কি হবে বলেন? ই, বাইনারি স্যার, বাইনারি। ই বাইনারি। ইটা তো আমি স্যার টার্নারি স্যার। টার্নারি, টার্নারি, 1টা টার্নারি, 2টা 3টা। টার্নারি স্যার। 3টে লিংক আচ্ছা, আছে তারপরে স্যার, এফ, 3টে লিংক। এফ কি হবে? টার্নারি। টার্নারি। না না স্যার, এত তো মনে হয় কোয়ার্টারে। টার্নারি 1 না 2 না, 3, এই ও যে হ্যাঁ, 1টা টার্নারি। 2টা 2টা 3টা 3টা। হ্যাঁ, স্যার। টার্নারি জয়েন্ট। তারপর জি কি হবে? জি, স্যার এও এটাও তো টার্নারি টার্নারি। স্যার। টার্নারি। টার্নারি কয়টা স্যার, শাখা টার্নারি। প্রশাখা বের হয়েছে ওটা দেখবেন। জি এর থেকে এন একটা বের হয়েছে, এন একটা বের হ্যাঁ হয়েছে, এন একটা বের হয়েছে। টার্নারি, ঠিক আছে, টার্নারি। টার্নারি স্যার। ঠিক তারপরে আছে। দেখেন, এই যে এটার ক্ষেত্রে একটু দেখেন। নেক্সট, এখানে এই যে এ, এ কি বলেন? টার্নারি, টার্নারি। বি, টার্নারি। 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 সি, সি, সি তো 1 2 3 4টা 4। না, এটা কোয়ান্টারি। কোয়াটারনারি। 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 এই যে সি এর সাথে কি, এইখানে একটা বের হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটালে কয়টা হলো? 4টা। সি এটা 2 3 10 9। হ্যাঁ। হ্যাঁ, 2 9 10, 2 3 10 9, হ্যাঁ 4টা। ঠিক আছে, একমাত্র সি পয়েন্টটাই হচ্ছে এখানে কোয়াটারনারি। স্যার জি, আর জি তারপরে কি জি হবে? পয়েন্টটাও কোয়াটারনারি। হ্যাঁ, জি স্যার, জি জি আছে। হচ্ছে এই 11 10 8 7 7। কোয়াটারনারি। ঠিক আছে, এরপরে এ হচ্ছে টার্নারি, বি টার্নারি। হচ্ছে টার্নারি, ডি হচ্ছে বাইনারি, বাইনারি। ই টার্নারি, এফ টার্নারি। ঠিক আছে, আর মাঝে দিয়া সি আর জি হচ্ছে কোয়াটারনারি। কোয়াটারনারি। ঠিক আছে, 4টা। এর আশা করি 4টা ক্লিয়ার দেবেন। হয়েছে আপনাদের। জি স্যার। আচ্ছা, তাহলে এখন, এখন কথা হচ্ছে আপনি আহ, কিভাবে বের করবেন? হ্যাঁ, কিভাবে বের করবেন লিঙ্ক কয়টা, জয়েন কয়টা? লিঙ্ক তো 11টা বুঝাই যাচ্ছে। যেমন ধরেন এই যে হ্যাঁ, লিংক তো লেখাই থাকবে। লিঙ্ক তো নাম্বার দেওয়াই আছে। ঠিক আছে, জি এখন স্যার। কথা হচ্ছে জয়েন বের করতে হবে। জয়েন কিভাবে বের করবেন? আপনি দেখবেন আপনার বাইনারি জয়েন কয়টা আছে, টার্নারি কয়টা, কোয়াটারনারি কয়টা। আচ্ছা। ঠিক আছে, যেমন এইখানে দেখেন, এই যে এইটার ক্ষেত্রে দেখেন, এইখানে আপনার বাইনারি জয়েন কয়টা বলেন তো? বাইনারি জয়েন স্যার একটা, একটা। একটা। তারপরে টার্নারি জয়েন্ট হচ্ছে 1 2 2টা 3টা 4টা 5 3টা 4টা 5টা। না, টার্নারি 4টা। জয়েন্ট হচ্ছে 4টা 4টা। স্যার, 4টা।
চারটা, এক তাহলে দুই তিন একটা চার টার্নারি জয়েন্ট হচ্ছে দুইটা বাইনারি জয়েন্টের সমান। সমান। তার মানে কি 4 দুগুণে 8, বুঝছেন? সবগুলোরে আমরা বাইনারি জয়েন্টে কনভার্ট করে নিব। ওকে, ও সব বাইনারি করে নিতে হবে স্যার? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে এখানে একটু দেখেন আবার, আহ বিষয়টা বুঝি নেই। এই যে আমি বুঝাচ্ছি, দেখেন এই যে এই ছবিটার মধ্যে বাইনারি কয়টা আছে? বাইনারি এটাই শুধু বাইনারি না? একটা, জি স্যার। বাইনারি জয়েন্ট একটা। জয়েন্ট তো 3 রকম, বাইনারি, টার্নারি, কোয়াটারনারি, ঠিক আছে? আচ্ছা, এবার টার্নারি জয়েন্ট কয়টা? 1 2 এইটা, এইটা, দুইটা, এই ই আর এফ, 3টা। তাহলে কয়টা? চারটা। 4টা। আর কোয়াটারনারি জয়েন্ট কয়টা? 2টা। দুইটা। এই সি আর জি, তাই না? হুম, ক্লিয়ার? জি স্যার। এখন বাইনারি জয়েন্ট একটা, টার্নারি জয়েন্ট 4টা, কোয়াটারনারি জয়েন্ট 2টা। এখন সবগুলা জয়েন্টকে একটাতে ইকুইভ্যালেন্ট করে আনতে হবে, মানে সবগুলারে বাইনারি বানাইতে হবে। তা আমরা জানি বাইনারি, যে কোনো জয়েন্ট মানেই বাইনারি জয়েন্ট, কারণ দুইটা লিঙ্ক ছাড়া তার একটা জয়েন্ট হবে না, ঠিক আছে? এই জি দুইটা স্যার। লিঙ্কের সাথে একটা পয়েন্টে আসতে হবে, তাইলেই না জয়েন্ট হবে, তাই না? জি স্যার। একটা টার্নারি জয়েন্ট, সরি, একটা টার্নারি জয়েন্ট সমান হচ্ছে দুইটা বাইনারি জয়েন্ট, আর একটা কোয়াটারনারি জয়েন্ট সমান হচ্ছে 3টা বাইনারি জয়েন্ট, ঠিক আছে? তার মানে বুঝছেন? 9টা 10 12। এই তার যে মানে 12টা জয়েন্ট আছে। একটা কোয়াটারনারি জয়েন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 3 বাইনারি জয়েন্ট, ঠিক আছে? তাহলে এখন কয়টা টোটাল বাইনারি জয়েন্ট আছে দেখেন তো। তাহলে 12টা স্যার। বাইনারি 1 প্লাস 4টা টার্নারি, তাহলে একটা টার্নারি সমান 2টা বাইনারি, তাহলে 4টা টার্নারি সমান কত? দুইটা, 8টা। 8টা 8টা। বাইনারি, ঠিক আছে? প্লাস কোয়াটারনারি জয়েন্ট আছে 2টা, তো একটা কোয়াটারনারি জয়েন্ট সমান 3টা বাইনারি জয়েন্ট, তাহলে 2টা কোয়াটারনারিতে কয়টা হবে? 6টা বাইনারি। 3 ছয়টা। দুগুণা 6টা। তাহলে কত হয় এখানে যোগ করলে? 9 আর 6 15। 15। তাহলে টোটাল জয়েন্ট, মানে টোটাল বাইনারি জয়েন্ট কত হইলো? 15টা। 15টা। ক্লিয়ার? জি স্যার। আমরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট জয়েন্ট থাকে, সবাই বাইনারি হইলে তো কথা নাই। যদি কয়েকটা বাইনারি কয়েকটা টার্নারি থাকে, তাহলে সবগুলারে আমরা আগে ইন্ডিকেট করতে হবে যে কে বাইনারি, কে টার্নারি, কে কোয়াটারনারি, তারপরে সবগুলারে বাইনারি বানাই নিব, নাহলে হবে না, ঠিক আছে? স্যার ওটা কোশ্চেনটা কেমন হবে আর এটা? আরে সরাসরি এইটাই দিয়ে দিব, এটা দিয়া বলবো এই যে এটা কি কাইনেমেটিক চেইন কি না বের করো। এখন বলেন তো এটা কাইনেমেটিক চেইন কি না? স্যার এটা তো দেখতে হবে ইয়ে এই করে। যে লিঙ্ক কয়টা আছে? লিঙ্ক আছে 11টা, জয়েন্ট আছে 15টা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা এখন তাহলে আমরা বের করব জে, জে দিয়ে দেখবো। জে তো 15টা বের করলাম, এখন জে এর ইকুয়েশন আছে না, জে ইজ ইকুয়াল টু 3/2L - 2। হুম হুম। ওই ইকুয়েশনে বসায় দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে না, তার মানে এইটা কাইনেমেটিক চেইন না, না। ঠিক আছে? এরপর এটা দেখেন তো, এটারে কি করা যায়? এখানে স্যার কয়টা লিঙ্ক আছে বলেন? চেন না হলে পরে কি স্যার আর জয়েন্ট এগুলোর কথা জিজ্ঞেস করবেন যে জয়েন্ট কয়টা আছে? আরে জয়েন্ট তো বেরি করে নিলাম প্রথমে, আমি বলে জিজ্ঞেস করবেন কিনা। আপনি তো দুই ভাবেই দেখাই দিবেন। জয়েন্ট তো প্রথমে আমরা বের করবো না, ওই যে এই যে সব জয়েন্ট তো বের করলেনই, জয়েন্টকে তো পেয়ারও একসাথে বের বের করে করে ফেলবেন, বর্ণটা অসুবিধা মানে। কি? ও আচ্ছা স্যার, মানগুলা বাইর করবো আর কি। জি স্যার। হ্যাঁ, না, যে এর মান না পেলে মানগুলো তো আমরা বের ম্যাচ করে করতে পারবো না। তারপরে ওই আগেরটা যেমনে করছেন, এই যে উপরে এটা যেমনে করছেন অমনিই তো, ওই যে যে এর মান মনগুলা না বাইর করে বের না ওইটা করলে তো দেখবো ম্যাচ করা কাইনেমেটিক যাবে না। এতটুকু। ঠিক আছে?
আপনি লিংক এল এর ভ্যালু বের করবেন, জে এর ভ্যালু বের করবেন, পি এর ভ্যালু বের করবেন, তারপর ইকুয়েশনে ফেলে দেখবেন হয় কিনা, ঠিক আছে? জি স্যার। এখন এই যে এই পাশেরটা এ, এটা স্যাটিসফাই করতেছে না ইকুয়েশন, তার মানে এটা কাইনেমেটিক চেইন। কাইনেমেটিক না, এখন কাইনেমেটিক এইটাতে দেখেন, এইটাতে লিংক কয়টা আছে? 10টা 10টা লিংক আছে। আর জয়েন্ট কয়টা? জয়েন্ট গুনেন তো, জয়েন্ট হলো জয়েন্ট গুনে ফেলি, দাঁড়ান। জয়েন্ট হচ্ছে দেখেন, বাইনারি জয়েন্ট মনে হয় একটাই। একটা, তারপরে আহ টার্নারি জয়েন্ট হলো 1 টার্নারি জয়েন্ট কয়টা দেখেন? 5টা স্যার। 2 এদিকে একটা, এদিকে একটা, 2টা। 3 4 সি নিচে একটা, 3টা। 5 6টা মনে হয় স্যার। এইখানে জি এর সাথে একটা, 4টা। ই তে 5টা, এফ এ একটা, 6টা। তো টার্নারি জয়েন্ট 6টা। তাহলে একটা টার্নারি সমান হচ্ছে 2টা বাইনারি, তার মানে 13টা স্যার, 13টা 12 স্যার, আর একে 13। 13 তাহলে টোটাল জয়েন্ট নাম্বার কত? 13। 13 আর লিংক নাম্বার হচ্ছে 10। স্যার। ইকুয়েশন কি? জে ইজ ইকুয়াল টু 3/2 L মাইনাস 2। দেখেন তো হয় কিনা? জে ইজ ইকুয়াল টু 3/2 L মাইনাস 2। 3/2 L, L এর ভ্যালু কত? 10। 10 তো 3 10 এ 30, 30/2 15। 15 মাইনাস 2 হ্যাঁ ইকুয়াল স্যার, হয় 13। তার মানে মিলে গেছে, তার মানে এটা কাইনেমেটিক চেইন বলা যাবে। একটা ইকুয়েশন সলভ হয়েছে, ঠিক আছে? জি স্যার। এখন আপনি পেয়ার হিসাব করে দেখাবেন, এখানে কয়টা পেয়ার হয় ওই হিসাব করে দেখেন, মিলে যাবে। দেখেন পেয়ার কয়টা, আবার স্ক্রিনশট নিন। এখানে কয়টা পেয়ার হয়? পেয়ারের ফর্মুলাটা পেয়ার হলো আচ্ছা দেখেন, 1 আর 2 মিলে একটা পেয়ার হয়, ঠিক হ্যাঁ আছে? এরপরে 2 আর 3 মিল, 1 2 মিলে একটা হয়, 2 3 মিলে একটা হয়, 3 1 মিলে একটা হয়। তো আমি পাইলাম আপাতত 3টা পাইলাম। আচ্ছা 3টার পরে আবার দেখি 2 আর 4 মিলে একটা হয়, হ্যাঁ, তাহলে আরো এক। আচ্ছা তারপরে দেখেন 4 আর 5 মিলে একটা পেয়ার হয়, আরো হ্যাঁ, এক। আচ্ছা 5 আর 6 মিলে একটা হয়, একটা হয়। আরো একটা। তাহলে টোটাল কত হলো? 6 আপাতত লিখলাম। এই যে এখানে একটা হয়, তাহলে 1 2 3, 1 2 3 4 5 6। আচ্ছা এরপরে দেখেন 6 আর 7 মিলে একটা হয়, হুম, আবার 6 আর 8 মিলে একটা হয়, 7 আর 8 দুইটা, মিলে আরেকটা হয়, 3টা, আবার 8 আর 9 মিলে একটা হয়, 8 আর 10 10 মিলে একটা হয়, 11 আর 3 মিলে একটা হয়, 10 12 আর 3 মিলে একটা হয়। 13 13টা হয় পেয়ার। 13টাই তো হলো স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে পেয়ার হচ্ছে আপনার 13টা। পেয়ারের ফর্মুলা কত তো দেখি আমরা। পি এর ফর্মুলা কি ছিল? এই যে পি এর ফর্মুলা ছিল L is equal to 2p minus 4. হুম, L is equal to 2p minus 4. তো 13 দুগুণা 26 হয়, মাইনাস 4। কোয়েশন কি এটাই ছিল নাকি? হ্যাঁ এটাই তো ছিল, L is equal to 2p minus 4।
এল তো 10টা, লিঙ্ক তো 10টা, স্যার 10টা। লিঙ্ক হচ্ছে আপনার 10টা। আচ্ছা, এইখানে একটা ব্যাপার হচ্ছে, স্যার এখানে পেয়ারটাকে বের করতে হবে? কি বললেন, কিসের রেফারেন্স? না, বলতে পেয়ার কি বের করতে হবে? পেয়ার পেয়ার একটা মিনিট, ওয়েট ওয়েট ওয়েট। একটু জানেন না। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে আচ্ছা, এখানে পেয়ার আমরা 13টা দেখলাম আলাদা আলাদা করে, কিন্তু লিঙ্ক তো 10টা। আমার এখানে 10 হবে, আর এখানে 10 হওয়ার কথা। এখন এই ছবিটাই হচ্ছে, দেখেন তো যে আপনার এখানে দেখেন, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। তো এখানে 3টা পেয়ার হয়, এখানে 3টা পেয়ার হয়। অ্যাকচুয়াল পেয়ার কিভাবে বের করবেন, কারণ এক এক পয়েন্টে কিন্তু কোথাও কোথাও 3টাও আছে। অ্যাকচুয়াল পেয়ার কিভাবে বের করবেন? আপনার প্রতি লিঙ্ক হচ্ছে 2টা করে পার্ট অফ 2 পেয়ারস, প্রতিটা লিঙ্ক হচ্ছে 2টা পেয়ারের পার্ট। সো যতগুলা নাম লিঙ্ক থাকবে অতগুলা as the number of pairs। একটা লিঙ্ক হচ্ছে 2টা পেয়ারের আপনার সমান। 2টা পেয়ারের মানে ইচ লিঙ্ক ফর্মস এ পার্ট অফ 2 পেয়ারস, 2টা পেয়ারের পার্ট সে ফর্ম করে। So there will be as many as links as the number of pairs. So 1 আর 2 ইকুয়েশন মিলে আমরা কাইনেমেটিক চেইন বের করব, যেখানে লোয়ার পেয়ার ইউজ করা হয়। ঠিক আছে? These equations may also be applied to kinematic chains in which higher pairs are used. In that case, each higher pair may be taken as equivalent to 2 lower pairs with an additional element or link. এখন বলেন তো লোয়ার পেয়ার কোনগুলা আর হায়ার পেয়ার কোনগুলা? যেগুলা হচ্ছে শুধুমাত্র বাইনারি জয়েন্ট থাকে ওগুলাকে আমরা লোয়ার পেয়ার বলি, ঠিক আছে? আর যদি টার্নারি কোয়াটার্নারি জয়েন্ট থাকে ওগুলারে হায়ার পেয়ার বলা হয়। এই যে ইকুয়েশনে এইখানে দেখেন যে আহ, এই যে এইটা হচ্ছে মেইন ইকুয়েশন, এই যে জে এর যে ইকুয়েশন আমরা বের করছি না, এই যে জে ইজ ইকুয়াল টু 3/2 L - 2, এই ইকুয়েশনটা মূলত আসছে এই ইকুয়েশন থেকে, এই এডব্লিউ ক্লেইন ওনার ইকুয়েশন থেকে আসছে। এবং ওনার ইকুয়েশনে এইচ জিনিসটা ইন্ট্রোডিউস করা আছে, যেখানে বলা আছে নাম্বার অফ হায়ার পেয়ার।
কি হবে। যদি নাম্বার অফ হায়ার পেয়ার না থাকে তখন ইকুয়েশনটা এভাবে এসে নামে, ঠিক আছে, এই যে জে ইজ ইকুয়াল টু 3/2 L - 2। আর যদি হায়ার পেয়ার থাকে তখন হায়ার পেয়ারের ব্যাপারটা আনতে হয়। টার্নারি জয়েন্টে যেটা হয় যে তিনটা জয়েন্ট, যদি একটা পয়েন্টে যদি তিনটা লিঙ্ক থাকে তখন আমরা সেটাকে টার্নারি জয়েন্ট বলি। তখন হচ্ছে হায়ার পেয়ার ব্যাপারটা চলে আসে, তখন আপনি পেয়ারের হিসাবটা আলাদাভাবে আর আনতে পারবেন না, ঠিক আছে। সো যদি দেখেন যত লিংক দেওয়া আছে সেখানে প্রতিটা জয়েন্ট যদি বাইনারি জয়েন্ট আসে তাইলে হচ্ছে বুঝতে হবে সবই লোয়ার পেয়ার, এবং সেখানে আপনি এই দুইটা ইকুয়েশনই অ্যাপ্লাই করবেন। কিন্তু যদি এরকম বাইনারি, টার্নারি, কোয়াটারনারি মিলায় মিলায় যদি জয়েন্ট থাকে তো সেই ক্ষেত্রে আসলে পেয়ারটা আর বের করা যাচ্ছে না, কারণ ওখানে লোয়ার পেয়ার এবং হায়ার পেয়ার আছে। জি স্যার, এটাই ছিল কনফিউশন। হ্যাঁ, এবার তো বুঝতে সেই পারলাম ক্ষেত্রে স্যার। কি করবেন, সেই ক্ষেত্রে শুধু জয়েন্ট। জয়েন্টের হিসাবটাই বের করবেন, ঠিক আছে। জি জয়েন্টের স্যার, শুধু হিসাব জয়েন্ট। করে যেটা আসবে সেটাকেই, যদি মিলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, তারা তাহলেই কাইনেমেটিক আমরা জয়েন্ট। বলতে পারবো সেটা কাইনেমেটিক চেইন কিনা। আচ্ছা, কাইনেমেটিক চেইন কিনা? ইয়েস স্যার। তো যেহেতু জি স্যার। এই বাম পাশেরটা এ নাম্বারটাতে আমাদের জয়েন্টের হিসাব মিলে না, তো বাম পাশেরটা কাইনেমেটিক চেইন হবে না। বাট এই যে বি নাম্বারটা, এখানে জয়েন্টের হিসাবটা মিলে যায়, সো এইটাকে আমরা বলতে পারবো কাইনেমেটিক জয়েন্ট। ক্লিয়ার? জি স্যার, দুইটাই তো হায়ার, এখানে দুইটাই হায়ার। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সব ম্যাক্সিমাম পেয়ারই হায়ার, কারণ ওই যে টার্নারি কোয়াটারনারি জয়েন্ট আছে যে এই কারণে। হ্যাঁ হ্যাঁ, মিক্স মিক্স আছে এর জন্য। হুম। ঠিক আছে স্যার, বুঝতে তো পারছি। পরীক্ষায় আসলে এইরকম ছবি দিয়ে খালি বলা হবে, এই যে এরকম বলা থাকবে, লিঙ্কের নাম্বার সহ দেওয়া থাকবে, মনে করেন এই ছবিটাই সরাসরি দেওয়া থাকবে, কিংবা ধরেন বুঝতে এই পারছি। ছবিটাই সরাসরি দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে বলা হবে যে এখান থেকে বলো যে এটা কি কাইনেমেটিক চেইন কি না, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার যখন তাহলে এই কখন বুঝবো স্যার যে পেয়ার হিসাব করা লাগবে না? ওই যে যদি বাইনারি জয়েন্ট, টার্নারি জয়েন্ট, কোয়াটারনারি জয়েন্ট থাকে তখন তখন ওইটা স্যার পেয়ার হিসাব করা লাগবে না? লাগবে না, 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 শুধু শুধু বাইনারি জয়েন্ট জয়েন্ট হিসাব থাকলে, করলেই হবে। শুধু বাইনারি থাকলে তখন করা লাগবে পেয়ার হিসাব। আর যদি বাইনারির সাথে আরো মিক্স থাকে তাহলে আর করা লাগবে না। রাইট। স্যার এখানে যদি এরকম ভাবে বলে দিতেন তাহলে সহজ হইতো যে স্যার এটার শুধু এই জয়েন্টটা বাইর করার জন্য আর কেন, পেয়ারের এটা ইয়েটা। এত সহজেই বোঝা যায় রে বাবা। না, এই এটা যে এটা এখানে দেখেন না একটু, এই যে যদি ধরেন এই কোশ্চেনটা থাকে, এখানে কোনো কোয়াটারনারি আর টার্নারি জয়েন্ট আছে? না না না, নাই। তাহলে আপনি দুইটা তখন ইকুয়েশনই অ্যাপ্লাই দুটো করবেন, বের করতে হবে। এলও বের করবেন, যে মানে পিও বের করবেন, জেও বের করবেন, এলও বের করবেন, ঠিক আছে। কিন্তু এখানে আপনি তিন ধরনের জয়েন্ট আছে, এখানে বাইনারি আছে, টার্নারি আছে, কোয়াটারনারি আছে। তো সেই ক্ষেত্রে আপনি জয়েন্টের হিসাবটা করবেন, আপনি আর পেয়ারের হিসাব করবেন না। কারণ পেয়ার মানে কি, পেয়ার মানে জোড়া, কিন্তু এইখানে এক পয়েন্টে তিনটাও আছে, ওইটার তো আমি জোড়া বলতে পারতেছি না, বুঝতে পারছেন আপনি? জি আমার কথা বোঝা গেছে? যেমন বি নাম্বার পয়েন্টে তো সিবিও আছে, এবিও আছে, ডিবিও আছে, এইখানে কিন্তু পেয়ার বলা যাচ্ছে না। জি স্যার। তাহলে পেয়ার যেহেতু আপনি বলতে পারতেছেন না, তাহলে তো পেয়ার গুনতেও পারবেন না, মানে পেয়ার কাউন্ট করতে পারবেন না, তাহলে পেয়ার বাদ, শুধু জয়েন্ট হিসাব করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। স্যার এটা শুধু জয়েন্ট গুলা হিসাব করে দিলেই হবে স্যার? কোনো কিছু সংজ্ঞা লেখা লাগবে কোনো? না না, কিছু লেখা লাগবে না, ইকুয়েশন দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করবেন। জয়েন্টের সংজ্ঞাটা শুধু ব্যবহার করতে হবে এখানে। আরে বাবারে, কোনো সংজ্ঞা লিখতে হবে না। আপনাকে যদি এই ছবিটা দিই, আপনি বলবেন লিংক নাম্বার এল ইজ ইকুয়াল টু এত, জয়েন্ট নাম্বার জে ইজ ইকুয়াল টু এত, এরপর ইকুয়েশনে গিয়ে বসান, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখেন মিলে কিনা, মিললে কাইনেমেটিক চেইন, না মিললে কাইনেমেটিক চেইন নয়, শেষ। ওই তো স্যার, এই যে জের ইকুয়ালটা শুধু এটা শুধু একটু লাগবে এখানে,
জে ইকুয়াল টু 3/2 L - 2 এটা লাগবে হ্যাঁ এখানে। হ্যাঁ, এটা লাগবে। হ্যাঁ, তাই এটা ছাড়া আর কেমনে, এটা ছাড়া কেমনে বের করবে? হ্যাঁ এটা হিসেবে লাগবে। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। আমি আবার শনিবারে ক্লাস নিব। শনিবারে হচ্ছে এই এরকম 9টার সময় ক্লাস নিব। 5.11 মেকানিজম পড়াবো, ঠিক আছে? ঠিক আছে। আর মেকানিজমের অলরেডি ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, আপনারা একটু দেখেন। এই আপনার, এই যে দেখেন উপরের দিকে, এই যে যেই মেকানিজম গুলা নেক্সট পড়াবো, ওই মেকানিজমের ভিডিও অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? বিভিন্ন রকমের মেকানিজম আছে, যেমন ডিম ইঞ্জিন মেকানিজম, ডাবল ক্র্যাঙ্ক, সিঙ্গেল স্লাইডার, ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড, উইথআউট, তারপরে স্কচ ইয়োক মেকানিজমের ভিডিও দেওয়া আছে। আপনারা একটু ভিডিও গুলা দেখেন। আমি তো এক্সপ্লেইন করব, কিন্তু ভিডিও গুলা তারা ভালোভাবে বুঝবেন যে কিভাবে আসলে মোশন গুলা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি 5.11 আর্টিকেল পড়াবো। স্যার চলে গেলে ভাই আপনি একটু থাকেন, একটু কথা আছে। সো আমি যা যা পড়াইলাম এগুলা এক্সপ্লেইন না করে আসলে তো বুঝবেন না, ঠিক আছে? তো এইখান থেকে আসলে ওই 5.8, যে ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার আর হচ্ছে কাইনেমেটিক চেইন, এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসার জন্য, ঠিক আছে? আমার কথা বুঝে গেছে? জি স্যার। একটা হচ্ছে কাইনেমেটিক চেইন কি না সেটা বের করো, আরেকটা হচ্ছে ওই ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার, যেমন যে স্লাইডিং স্ক্রু পেয়ার, স্ফেরিক্যাল পেয়ার আছে না, যে বললাম আর্টিকেল 5.8, ওটা। জি স্যার। এগুলাই ইম্পর্টেন্ট, এগুলাই পড়তে হবে মেইনলি। কিন্তু ওগুলা পড়ার জন্য বা বুঝার জন্য বাকি নলেজ গুলা দরকার, নাইলে তার এইগুলা মাথায় ঢুকবে না, ঠিক আছে? এই জন্যই এত কথা বলা। আশা করি বুঝতে পারছেন। আমি যেটা রেকর্ড করে রাখছি পুরোটা, এটা আমি ভিডিও দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখেন। যারা ক্লাস করতে পারেন নাই বা আপনাদের যদি আবার কনফিউশন থাকে দেখে নিতে পারেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আর্টিকেল 5.11 পড়াবো, এবং নেক্সট ক্লাসটা আমি স্যাটারডেতে নিব, ঠিক আছে? স্যার আগের ক্লাসের ভিডিও গুলো দেওয়া আছে? আগের তো আর কোনো ক্লাস নেই আমি। ক্লাস হয় না, আগে ক্লাস হয় না। আমি তো আজকেই ফার্স্ট নিলাম। এরা ও কি এমনি হালকা পাতলা কথা বলছিল, এমনি কোনো স্টাডি এমনি হয়নি? হচ্ছে কথা বলছিলাম সবার সাথে, যে কোনটা কিভাবে হবে, গুগল ক্লাসরুমে সবাই যেন জয়েন করে, কোর্স ম্যাটেরিয়াল গুলা যেন ঠিক মতো দেখে, সিলেবাস কি হইতে পারে এটা বলছি আর কি। মেইন পড়ানোটা আজকেই পড়াইছি, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে এই যে স্যাটারডে, কয় তারিখ? 6 তারিখ, 6 জুন। স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার অফলাইন নেবেন নাকি অনলাইন নেবেন স্যার? অনলাইনে নিব, ইয়ারকি? অনলাইনে নিব। আচ্ছা আচ্ছা। অ্যাসাইনমেন্ট লিখে পিডিএফ বানায়, জি স্ক্যান স্যার করে বুঝতে পারছি। পিডিএফ বানায় সাবমিট স্যার করতে এটা হবে। কি স্যার মিটের পরেই দিবেন, দুইটা একসাথে দিয়ে দিবেন? অ্যাসাইনমেন্টটা আগে পড়ায় নেই, তারপরে দেখবো না, ঠিক আছে? আমি বলে দিব না। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। একটু ডেডলাইনটা একটু বাড়ায় দিন, ডেডলাইন দিব, ডিউ লাইন। বাড়ায় দিব, বাড়ায় দিব। টেনশন করেন না। আজকে যা পড়াইছি এগুলো একটু ভালো করে দেখেন, ঠিক আছে? ঠিক আছে।